বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজা করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। দর্শক, আজ আলোচনা করব রাজশাহী 1, 2, 3, 4, 5 ও 6 সংসদীয় আসন নিয়ে। জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা, সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী ভাবনা। দর্শক, এই মুহূর্তে রাজশাহী 1, 2, 3, 4 ও 5, 6 আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা শুনবো। আমার প্রথম কাজ হবে উন্নয়ন করা। এলাকার উন্নতির কোনো সীমারেখা নাই, সব ক্ষেত্রেই, সেটা কৃষিক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থায়, স্বাস্থ্য খাতে কিংবা শিক্ষা খাতে, সবগুলোতেই উন্নয়ন প্রয়োজন। আমার পরিকল্পনা আছে 2টা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এই গোদাগাড়ি এবং তানোরে তৈরি করা। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মাদক মুক্ত করব। 90 দশকের পর থেকে মাদকের যে প্রসার ঘটেছে, এটা প্রত্যেকটা দলই কম্প্রোমাইজ করেছে মাদকের সাথে। আমরা কোনো মাদক ব্যবসায়ীর সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। এখানে শিল্পায়ন না হওয়ার জন্য এখানে বেকারত্ব সমস্যা প্রকট। এই জন্য আমরা এটাকে আরেকটা পরিচিত করতে চাই, সেটা হচ্ছে শিল্পনগরী। আমাদের কারিগরি শিক্ষা শিক্ষিত করে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। এছাড়া মহিলাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য তাদের উপযোগী করে আমরা যদি আরও কিছু প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে চাই, তাহলে হয়তো আমরা সেটা কাজে লাগবে। রাজশাহীতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। কর্মসংস্থানের একটা সংকট রাজশাহীতে আছে। আমরা রাজশাহীর এই বেকার সমস্যা দূর করার জন্য রাজশাহীতে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাস্তবায়ন করার কাজে আমরা জোর দিতে চাই। নারী বান্ধব কর্মসংস্থান গড়ে তোলা এবং নারীদেরকে উদ্যোক্তা হিসেবে ফিরিয়ে প্রস্তুত করার কাজে আমরা মনোনিবেশ করতে চাই। গভর্নমেন্টের যে সমস্ত সোর্স আছে যেখান থেকে রোজগার হয় গভর্নমেন্টের, সেইগুলোকে আমরা যদি ভূক্ষেপ করি, গভর্নমেন্টেরও সেখানে লোকাল গভর্নমেন্টের কিছু উপার্জন হবে। চাঁদাবাজ, মাস্তান এইগুলো যেন তৈরি না হয়, সেসব দিকে আমাদের নজর থাকবে। দুনিয়াবি এবং পরকালীন শিক্ষা ব্যবস্থা থাকবে। এখানে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা থেকে আমরা আবশ্যকীয় করতে চাই ক্লাস 10 পর্যন্ত অন্তপক্ষে। তাহলে এটা আমাদের কেন্দ্রীয় পরিকল্পনা। এই পরিকল্পনা অনুযায়ী আমরাও আমাদের এলাকাতে এটা আমরা করতে চাই। গ্রামীণ অবকাঠামো, রাস্তা উন্নয়ন, এগুলো তো সরকার ধারাবাহিকভাবে এগুলো আগে থেকে করে আসছে, এখনও হবে ইনশাল্লাহ। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এগুলোর ব্যবসায় আমার 0 টলারেন্স থাকবে। প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবো এই সকল ব্যাপারে যেন উন্নতি হয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করে আমরা ধাপে ধাপে 5 বছরে পিছিয়ে পড়া বাগমারাকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি নির্বাচিত হলে ইনশাল্লাহ পর্যটন কেন্দ্রতে সেইভাবে সবার সুযোগ সুবিধা দিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে আমরা চারিদিক দিয়ে সুন্দর করতে পারি, তাহলে এখানে কিন্তু আমার বিরাট রকমের ইনকাম হতে পারে। আমি নির্বাচিত হলে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করব ইনশাআল্লাহ, সংস্কার করব এবং নতুন রাস্তাঘাট বিনির্মাণ করার জন্য চেষ্টা করব। এছাড়া অতি উৎপাদনশীল যে পণ্যগুলো রয়েছে এইগুলোকে বিদেশে রপ্তানি করার জন্য আমি কার্যকর উদ্যোগ গ্রহণ করব। আগামী দিন চারঘাট বাগান নতুন স্বপ্ন করব, নতুনভাবে আমরা, যেহেতু তারেক রহমান বাংলাদেশ নতুন করে করবে, আমরা চারঘাট বাগান মানুষ নতুন করে স্বপ্ন দেখছি। আগামী দিন নতুন করে আমরা চারঘাট বাগান নতুন করে সাজাবো, এইসব সমস্যাগুলো দূর করবো ইনশাল্লাহ। আমরা নদী ভাঙ্গন রোধ করার জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে সেখানে বাঁধ দেওয়া হবে এবং ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, সব কিছু মিলিয়ে যাতে এখানে শিক্ষিত হয়ে কেউ বেকার না থাকে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা সবসময় রাজনৈতিক যারা নেতা রয়েছেন তাদের সাথে কথা বলি, এছাড়া মনোনয়ন প্রার্থী যারা রয়েছেন বিভিন্ন আসনে তাদের সাথে কথা বলি। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী 2 আসনের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। মিজানুর রহমান মিনু, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। জি, ফেব্রুয়ারিতে নির্বাচন, আপনার কাছে একটু জানতে চাই দলের প্রস্তুতি কীরকম, সংক্ষেপে একটু জেনে আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে তারপর করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মাটি মানুষের দল, মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার, আজকে বিশ্ব নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন লড়াইয়ের মধ্যে গণতন্ত্র মুক্তি পাওয়ার মাঠের দল এবং আগামী দিনের নেতা জনাব তারেক রহমান দেশের সুস্পষ্ট
একটা নীতিমালা দিয়েছেন দেশকে অগ্রগতি উন্নয়ন, বিশেষ করে তরুণ প্রজন্মকে সামনে নিয়ে আসা, নেতৃত্ব দেওয়া, উন্নয়নে সম্পৃক্ত করা। সে বিষয়ে আমরা সবাই খুবই আমরা ঐক্যবদ্ধ আছি এবং আমরা সবাই চেষ্টা করছি যে এই নির্বাচনে আমরা আমাদের দল পুরোপুরি প্রস্তুত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতে নির্বাচনের আন্দোলনে সবসময় সফলতা দেখেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে। আমরা আশা করছি যে ইনশাল্লাহ আগামী দিনের নির্বাচনের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিশেষ করে রাজশাহী মহানগরী বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই হিসেবে আমাদের এখানে মানুষ সবচেয়ে সচেতন। আমরা আগামী দিনে দেশের অগ্রগতি, উন্নয়ন, স্বাধীনতা সার্বভৌমত্ব কারা রক্ষা করতে পারবে, এটি এদেশের মানুষ ভালো করে ফটো আছে ভালো করে জানে এবং আমরা সেই হিসেবে দেশের আগামী দিনে বাংলাদেশের, বিশেষ করে রাজশাহী, আমরা এখন বাংলাদেশের মানুষ, আমরা প্রচন্ড মনে দুঃখ বেদনা সব আছে। আমাদের নেত্রী, আমাদের মা, বিশ্বনেত্রী, দেশ নেত্রী জনাব তারেক রহমান সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি মারাত্মক অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহ যেন তাকে অতি দ্রুত আরোগ্য লাভ করে। আমরা এখন সবসময় সারা আমাদের নির্বাচনী এলাকায় আমাদের নেতা কর্মী সমর্থক সাধারণ মানুষ আমাদের দেশ নেত্রীর আরোগ্য লাভে দোয়া, কোরআন খতম এবং এই সমস্ত মধ্যে দিয়ে আমরা আছি। আমরা আশা করছি যে নেত্রী ইনশাল্লাহ অতি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচনী দ্রুত ফিরে আসবেন নিশ্চয়ই উনি, এমনটাই আশা করছেন। আমি একটু নির্বাচন কেন্দ্রিক প্রশ্ন করতে চাই, প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন এবার? আসলে বাংলাদেশের বিশেষ করে রাজশাহী মহানগরীর মানুষ, তারা জানে যে এই মহানগরী, এই আসনে অতীতে কাকে দিয়ে কারা এই উন্নয়ন সুনিশ্চিত করতে পেরেছে। আর বিশেষ করে মানুষ চায় ভালো ব্যবহার এবং সততা, নিষ্ঠা, দেশপ্রেম, কোন নেত্রীর কি আছে এবং ধারাবাহিক আন্দোলনের মাঠ থেকে কেউ যেন পালিয়ে বিদেশে অবস্থান না করে, যেটা জনগণের কাছে এটা খুবই দুর্ভাগ্যজনক হয়। আমরা সবসময় আন্দোলনের মাঠে ছিলাম। স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনে আপনারা জানেন যে আমাকে রাষ্ট্রদ্রোহী মামলা, 2টি পুলিশ মার্ডার সহ 57টি মামলা, তার মধ্যে বেশ কয়েকটি মামলার পানিশমেন্ট হয়, উচ্চ আদালত করে বের হয়ে আসি এবং আমি আমার রাজশাহীবাসী, আমাদের সমস্ত এলাকা থেকে কখনোই আমি দেশ ছেড়ে পালিয়ে যাইনি। আমার নির্বাচনী আমার ঠিকানা ছিল মানুষের মাঝে অথবা জেলের মধ্যে। তো আগামী দিনে দেশকে গড়তে হলে সাহস থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। দীর্ঘ সময় রাজশাহীবাসী সেবা করেছি, তারা আমাদেরকে চেনে এবং জানে। এবারে প্রেক্ষাপট একেবারে ভিন্ন। জামায়াতে ইসলামকে কিভাবে দেখছেন আপনারা? জামায়াত ইসলাম আমাদের একটা দেশের একটা রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড আছে। আমি তাদেরকে ভাইয়ের মতো মনে করি। আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, সবাই আমার ভাই হয় এবং ভাইদেরকে নিয়ে রাজশাহীর আগামী দিনের নির্বাচনে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কামিয়াবি করলে আমরা সবাইকে নিয়ে রাজশাহীকে সুন্দর করে গড়ে তুলব। একটি শান্তিপূর্ণ মহানগরী সুনিশ্চিত করেছি। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে 2004-এ মিডল ক্যাটাগরিতে রাজশাহী ছিল হ্যাপিয়েস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। এটি একটি বিরল সম্মান ছিল রাজশাহী যা কিছু উন্নয়ন জনগণের সামনেই আছে, এটা সমস্তই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান এবং আগামী দিনে কারা রাষ্ট্র দায়িত্ব আসতে পারে আমি বিশ্বাস করি জনগণ সেই দিকটা মূল্যায়ন করবে। আর মানুষ চায় তাদের সুখে দুঃখে বিপদে সেই ভোর থেকে গভীর রাত্রি পর্যন্ত তাদের পাশে ছিলাম। নির্বাচনে আসাতেই হঠাৎ করে মাঠে আসলাম, আমি এরকম না, আমাদের নেতৃবৃন্দ এরকম না। আমরা সবাই মাটি মানুষের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম এবং যখন দেশ পরিচালনার সুযোগ পেয়েছি আমরা সততা নিষ্ঠার সঙ্গে দেশকে অগ্রগতি উন্নয়ন এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সুদৃঢ় আমাদের শপথ ছিল। জি,
রাজশাহী শহর দেখলেই বোঝা যায় খুবই চমৎকার একটি শহর, সারা দেশে আসলে রাজশাহী শহরের সুনাম রয়েছে। সংক্ষেপে একটু এনসিপির বিষয়ে কিছু বলবেন? সংক্ষেপে এনসিপির বিষয়ে জানতে চাচ্ছি, মানে একেবারে নতুন তরুণদের রাজনৈতিক দল। আমার মনে হয় যে যারা আজকে তরুণ রাজনৈতিক দল করছে, ছোট ভাইরা, তাদের চেয়ে খুব কম বয়সে, দ্যাট টাইম এজ ওয়াজ বিলো 13, যে সময় দেশের মহান স্বাধীনতা যুদ্ধে, আমি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করি নাই, বাট বাবা মা ছেড়ে আমাকে ভারতে যেতে হয়েছিল, ওই ক্যাম্পে ছিলাম সেই 8.5 মাস। তারপর ফিরে আসছি মুজিববাদীদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেই, তখন থেকে আমাদের শুরু। আমি সেই জন্য তাদেরকে খুব অনার্ড করি। তারা যারা নতুনদের, তারা হচ্ছে আমার সেই কৈশোরকালের কথা মনে হয়। আমি খুব অল্প বয়সে গভর্নমেন্ট কলেজ ছাত্র সংসদে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হই, এবং আমি তাদেরকে একটা প্রতি ছবি দেখি, তারা আমাদের স্নেহ, তারা দেশ, আমার 2টি ছেলেও এই নতুনদের উদ্দেশ্যে কিছু বলবেন, মানে একটু সংক্ষেপে যেতে জানতে চাই। হ্যাঁ, তাদেরকে আমি বলবো সবার আগে দেশ, সবার আগে এদেশের, তারপরে জনগণ, এবং এদেশের স্বাধীনতা রক্ষা করা এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তারা যে মাঠে ছিল, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বিদায় এবং সফলতা অর্জন করেছে, দেশের মানুষ সবাই ছিল। আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশের বাইরে থেকে নেতৃত্ব দিয়েছে, দক্ষতা দেখাতে বলেছে। আমি আশা করি যে তরুণ প্রজন্ম সেই রকমই শহীদ জিয়ার মতো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীনতার মতো, এবং আমাদের নেতা তারেক রহমানের মতো, তারা যেন দেশকে ভবিষ্যতে যেন দেশের নেতৃত্বে আসার জন্য তারা যেন নিজেকে প্রস্তুত করতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য মিজানুর রহমান মিনু। নিশ্চয়ই পরবর্তীতে কখনো অন্য কোনো অনুষ্ঠানে কথা হবে। জি, ধন্যবাদ। দর্শক, আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনীতিবিদ এবং যারা সাধারণ মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কী ভাবছে তাদের কথা আমরা সবসময় বলার চেষ্টা করি। চায়ের আড্ডা থেকে শুরু করে তারুণ্যের ভাবনা, সবখানেই কিন্তু আমরা এই অনুষ্ঠানে তাদের মতামত তুলে ধরি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এবং নির্বাচন ঘিরে তারা কী ভাবছেন সেই সব বিষয় আসলে আমাদের এই অনুষ্ঠানের মূল আলোচ্য সূচিতে থাকে। আরেকটি বিষয় যে আমাদের যেসব বিষয়গুলোর মধ্যে থাকে সেটি হচ্ছে বিভিন্ন পরিসংখ্যানও আমরা দেখাই যে 1991 থেকে 2008 সাল পর্যন্ত যেসব নেতৃবৃন্দ জয়ী হয়েছে তাদের কথা আমরা আসলে আপনাদেরকে জানাই। জি, নিশ্চয় আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, আমি একটু তার সাথে কথা বলতে চাই। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন নায়েবে আমির, রাজশাহী মহানগর ও রাজশাহী 2 আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি ধন্যবাদ। জি, ডিবিসি নিউজকেও ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি, এবং যারা দর্শক শ্রোতা বিশেষ করে রাজশাহীবাসী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, নির্বাচনকে ঘিরে একটু প্রস্তুতি জানতে চাই জামায়াতে ইসলামীর। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী গণতন্ত্রে বিশ্বাস করে, নির্বাচনে বিশ্বাস করে। এজন্য জামাত তার সকল আসনে প্রার্থিতা ঘোষণা করেছে বলা যায়, এবং রাজশাহীতেও প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। আমাকে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত করা হয়েছে রাজশাহী 2 আসনের জন্য। এই ঘোষণার পর থেকে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে যাচ্ছি, তাদের কাছে আমাদের বক্তব্য তুলে ধরছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। অনেক সাড়া পাচ্ছেন। এক্ষেত্রে তো বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বী আপনাদের, তাদেরকে মোকাবেলা করার মতো সেই সক্ষমতা কিংবা সেই কৌশল আপনার কি মনে হয় যে জামায়াত ইসলামী সেটা পারবে, কিংবা সেই প্রস্তুতি জামায়াত ইসলামী নিচ্ছে? জি আলহামদুলিল্লাহ, আসলে জামাতের সাথে বিএনপির তো এর আগে একটা ঐক্য ছিল, ঐক্য জোটের ভিত্তিতে আমরা এখানে নির্বাচন করেছি। আমরা বিএনপিকে সমর্থন জানিয়েছি ইতিপূর্বে জাতীয় সংসদ নির্বাচন এবং মেয়র নির্বাচনে, এবং আমরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছি। তো এবার যেহেতু আলাদা নির্বাচন হচ্ছে, এজন্য বিএনপি আলাদা নির্বাচন করছে, আমরাও আলাদা নির্বাচন করছি। নির্বাচন একটা প্রতিযোগিতা, একটা খেলা। তো আসলে খেলা শেষেই ফল নির্ধারিত হবে যে কোন দল নির্বাচিত হবে। তবে আমরা মনে করি যে দেশের পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে জামাতের প্রতি জনগণের সমর্থন আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন, মানে সমর্থন বেড়েছে। কেন মনে হচ্ছে আপনাদের সমর্থন বেড়েছে? মানে বিশেষ কোনো কারণ রয়েছে?
জি জি, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে জামাতের ভূমিকা, জামাতের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, অনেক আলেম ওলামাকে গুম খুন করা হয়েছে, জামাতের নেতৃবৃন্দকে গুম খুন করা হয়েছে। এখনো কয়েকজন শিবিরের নেতা কিন্তু তারা মানে নিখোঁজ আছেন। বিগত আন্দোলনে জামাতের এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে মানে বলিষ্ঠ ভূমিকা, এবং এই বলিষ্ঠ ভূমিকার কারণে এই দেশের যে ফ্যাসিবাদ যে আষ্টপৃষ্ঠে জনগণকে মানে নিষ্পেষণ করছিল, সে নিষ্পেষণকে মুক্ত করার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে জামাত এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল, সে আন্দোলনের প্রেক্ষিতে ফ্যাসিস্ট বিদায় হয়েছে। এবং এই বিদায়ের ক্ষেত্রে জামাত এবং শিবিরের একটা বলিষ্ঠ ভূমিকা ছিল, জনগণ এটা দেখেছে। এবং সে কারণে আমরা দেখেছি বিগত যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, এখানে দেশের ছাত্র সমাজ যারা জাতির বিবেক বলে পরিচিত, ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড পার্লামেন্ট, তারা মানে বিপুলভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বিজয়ী করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির বিজয় হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ছাত্র সমাজ বিজয়ী করেছে। ইভেন আমি যে আসনের প্রার্থী, সে আসনের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানেও বিপুল সংখ্যক মানে বিপুলভাবে একচ্ছত্রভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিজয়ী হয়েছে। এবং আমরা তরুণদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করছি, তারা পরিবর্তন চান। বিগত সময়গুলোতে যারা দেশ পরিচালনা করেছেন তাদের তো তারা দেখেছেন, এখন তারা বলতে যাচ্ছেন আমরা নতুন একটা শক্তিকে দেখতে চাই। জি, এই নতুন শক্তি কিংবা পরিবর্তনের প্রত্যাশাই আপনারা করছেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনেও আপনাদের জয় হচ্ছে, সেখান থেকে আসলে জয়ের যে প্রত্যাশা সেটা আপনাদের রয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমি একটু যোগ করতে যাই, শুধু বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নয়, বরং আমরা তো মাঠে ঘাটে যাচ্ছি। না, নিশ্চয়ই আমরা বিভিন্ন শ্রেণী পেশার কাছে যাচ্ছি, সেটিও তো গুরুত্বপূর্ণ বিষয়, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ। জি দর্শক, স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আমরা সবসময় রাজনীতিবিদদের সাথে কথা বলি, যারা মনোনয়ন প্রত্যাশী, যারা মনোনয়ন পেয়েছেন তাদের সাথে কথা বলি। এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন রাজশাহী 6 আসনের এনসিপির মনোনয়ন প্রত্যাশী ইমরান ইমন। ইমরান ইমন, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু শুরুতেই জানতে চাই যে এনসিপির রাজনৈতিক যে কর্মকাণ্ড নির্বাচনকে ঘিরে কেমন সাড়া পাচ্ছেন মানুষের? সারা বলতে মানুষ নতুনভাবে একটা রাজনৈতিক জাগরণের মধ্যে আছে। বিশেষ করে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ নতুন করে আসলে রাজনীতি নিয়ে ভাবনা শুরু করেছে। সেই ভাবনাই তরুণরা বা এনসিপিকে আসলে একদমই অগ্রভাবে আমাদের প্রতি মানুষের একটা ভিন্ন রকমের প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশা থেকেই আমরা মনে হচ্ছে যে বেশ ভালো সাড়া আছে, মানুষের আগ্রহ আছে যে এনসিপি কি বলতে চাই, কি করতে চাই এই ব্যাপারে। তো মানুষ আমাদেরকে, আমরা যেখানে যতদূর পর্যন্ত মানুষের কাছে গেছি, মানুষ সবসময় আমাদেরকে খুব পজিটিভলি রিসিভ করেছে। এটা আমাদের জন্য অনুপ্রেরণার জায়গা। আচ্ছা, ঠিক গণঅভ্যুত্থানের সময় মানে প্রথম সারিতে যারা ছিলেন কিংবা আপনারা যারা ছিলেন আন্দোলনে, সেই সময় কিন্তু আপনাদেরকে অনেকেই খুব পছন্দ করেছে। এখন কি মনে হয় যে আপনাদের ওই ভালো লাগা, ওই বিষয়টি নির্বাচনেও প্রভাব ফেলতে পারে? ভালো লাগার ব্যাপারটা, কিংবা যদি বলেন গণঅভ্যুত্থানের নেতৃত্ব কিংবা গণঅভ্যুত্থানের সময় আমাদের যে ত্যাগ কিংবা আমাদের যে সংগ্রামের যে ব্যাপারটা আমরা মানুষের সামনে প্রতিষ্ঠা করেছি, এইটার মধ্যে দিয়ে মানুষের কাছে আমরা পছন্দের জায়গায় এসেছি। মানুষ আমাদেরকে বিশ্বাস আস্থার মধ্যে নিয়েছে। আমি বলবো যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ের মধ্যে আমাদের নানা রকমের রাজনৈতিক অদূরদর্শিতা কিংবা ভুলভ্রান্তি এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। এক্ষেত্রে মানুষের প্রত্যাশার সাথে যেন একদম হুবহু যেতে পেরেছি সেরকম না, কিন্তু আমরা খুব আন্তরিকতার সাথে আমাদের ভুলভ্রান্তি শুধরে মানুষকে সাথে নিয়ে তাদের পরামর্শ নিয়ে আগামীর বাংলাদেশ কিভাবে গড়া যায় সে ব্যাপারে খুব দৃঢ়তার সাথে অবস্থান নিয়েছে। আমরা মনে করেছি যে বাংলাদেশের যে প্রচলিত ব্যবস্থা, যেই রাষ্ট্র কাঠামো, আইন কানুন, সংবিধান আছে, এইটা দিয়েই আসলে বাংলাদেশের মানুষকে শোষণ শাসন করে আসা হচ্ছিল, নির্যাতন নিপীড়ন করা হচ্ছিল। তো এইটাকে বহাল রেখে আবার নতুন কোনো সরকার আসলে, নতুন কোনো দল রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নিলে তারা যে একই চরিত্রে মানে ফিরে আসবে, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। সো আমরা খুবই দৃঢ়তার সাথে মানুষকে সাথে নিয়েই এই ব্যাপারটা ক্লিয়ার করেছি যে এই ফ্যাসিবাদী ব্যবস্থা কিংবা যে এই যে স্বৈরাচার তৈরি করার যে ব্যবস্থা,
এই ব্যবস্থাকে বদল করতে হবে। তো এই ব্যবস্থা বদলের যে অঙ্গীকার, রাজনৈতিক অঙ্গীকার, এই অঙ্গীকারের সাথে আমাদের মনে হয়েছে যে মানুষ আমাদেরকে তাদের পাশে নিয়েছে, আমাদের প্রতি আস্থা রেখেছে, এবং তাদের যে ভালো লাগা বা আস্থার জায়গা, আমি মনে হয় যে তারা আমাদের প্রতি প্রত্যাশা থেকে অনেক সময় মানে অভিমান হতে পারে, কিংবা আমাদের প্রতি এক ধরনের বিতৃষ্ণার কথা বলতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আস্থাটা আছে, কারণ তারা মনে করছে যে এখানে যারা আসছে তারা বয়সে তরুণ, নবীন, রাজনীতিতে তারা মাত্র এসেছে। এই ভুলভ্রান্তি শুধরাই আসলে সুযোগটা আমাদের জন্য প্রত্যাশিত, যে এই ভুলভ্রান্তির মধ্য থেকেও আমরা যে শুধরানোর চেষ্টা করছি, মানুষের জন্য, মানুষের পক্ষের রাষ্ট্র বানানোর জন্য আমাদের যে সংগ্রাম, এই সংগ্রামে আমরা মনে করি যে মানুষ আমাদেরকে সুযোগ দিবে, আমাদেরকে আগামীতে কাজ করার জন্য সাথে থাকবে, পরামর্শ দিয়ে আমাদেরকে এগিয়ে নিবে, এবং আগামী নির্বাচনেও এটার প্রতিফলন ঘটবে বলে আমার মনে হয়। জি, নিশ্চয়ই বিএনপি কিংবা জামায়াতের মতো বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আপনারা প্রত্যাশা করছেন যে মানুষ আপনাদেরকে সমর্থন দেবে। শুভকামনা আপনাদের জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন শফিকুল হক মিলন, যিনি বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শফিকুল হক মিলন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি সম্ভবত চলমান অবস্থায় রয়েছেন, এভার কেয়ারে আছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন। একটু জানতে চাই যে কখন এসেছেন এভার কেয়ারে? শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, আপনি এভার কেয়ারে গিয়েছেন, খুব সেন্সিটিভ একটা জায়গা হাসপাতালে। আপনার যতটুকু মনে হয় আপনি ততটুকুই কথা বলবেন। বিএনপি চেয়ারপারসনকে দেখতে গিয়েছেন, এই মুহূর্তে একটু জানতে চাই যে মন্তব্য। আপনি বিএনপি চেয়ারপারসনকে দেখতে গিয়েছেন, আশেপাশে কি অবস্থা শুনছেন, তিনি কেমন রয়েছেন? দেখেন, তিনি কেমন আছেন ডাক্তাররা বলছেন, সবাই জানে, দেশবাসী তার জন্য দোয়া করছে। এটা কিছুক্ষণ পরে আমাদের দায়িত্বপ্রাপ্ত আমাদের ডাক্তার জাহেদ সাহেব উনি ব্রিফিং দিবেন, সে বিষয়ে আমি কিছু বলছি না। আমাকে গতকালকে, প্রথমে দুঃখ প্রকাশ করছি, গতকালকে আমাকে আমাদের ডিবিসি নিউজের পক্ষ থেকে বলা হয়েছিল, আমি তাকে বলেছিলাম যে আমি তো এই সময়তে সম্ভবত ঢাকায় এবারকার হাসপাতালে থাকবো, তো বলেছিলেন ঠিক আছে, আমি ওখান থেকে আমরা চেষ্টা করব। তো প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনার কাছে যে আমি একটু অপ্রস্তুত অবস্থায় আপনাদের সঙ্গে অংশগ্রহণ করেছি। না, একদমই ঠিক আছে। আপনি হসপিটালে রয়েছেন, খুবই সেন্সিটিভ একটা জায়গা। খুব সংক্ষেপেই শেষ করে দিব। আপনি বিএনপি চেয়ারপারসনকে দেখতে গিয়েছেন, নিশ্চয়ই তার ভালো মন্দ এসব খোঁজ খবর নেবেন। নির্বাচন নিয়ে একটু সংক্ষেপে আপনার কাছে শুনে আমরা আপনাকে বিদায় জানাতে চাই। প্রস্তুতি কিরকম? আসলে আমি রাজশাহী ৩ অর্থাৎ জাতীয় সংসদের 54 নাম্বার যে পাবা মোহনপুর, সেইখানে এই আসনটি 2008 সালে প্রথম আপনার মহানগরীর সঙ্গে থেকে আলাদা হয়ে যায় এবং সাথে মোহনপুর উপজেলা সংযোগ হয়। এইটি হচ্ছে শহরের সাথেই একেবারে শহর সংলগ্ন একটি এলাকা। এটা পবাটা হচ্ছে, পবার টোটাল পেটের মধ্যে হচ্ছে আপনার মহানগরটা, আর পবার সঙ্গে 7টি হচ্ছে আপনার উপজেলা টাচে আছে। তো এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আসন ভৌগোলিক দিক থেকে। পাশাপাশি এইখানে আপনার যেমন নগরায়ন হচ্ছে, সাথে সাথে এইখানে যে বিশেষ করে যারা চাষবাস করে, আমাদের দেশের অনেক আর কি এখান থেকে পূরণ হয়, এবং এটা ভৌগোলিক দিক থেকে একদিকে কৃষিভিত্তিক, অন্যদিকে বাণিজ্যিক এবং পাশাপাশি নগরায়ন। এই জন্য একটু ক্রিটিক্যাল এলাকাটা। যেমন আরএমপির 12টি থানার মধ্যে 10টি থানায় হচ্ছে, পুলিশ স্টেশনে হচ্ছে আপনার এই আসনটির সঙ্গে সম্পৃক্ত। এই জন্য এইটাকে এক ধরনের মিশ্র অবস্থান, গ্রাম এবং শহরের। তো এই এলাকাতে বিশেষ করে বিগত দিনে ডেভেলপমেন্ট খুব কম হয়েছে, তারপরেও জনগণের ব্যাপক চাহিদা, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, তারপর স্কুল, কলেজ, মাদ্রাসা, এবং যারা হচ্ছে আপনার ওই চাষবাস করে, বিশেষ করে মৎস্য চাষী যারা, তারা তাদের নিজস্ব চাহিদা মিটিয়ে যেটা কিছুটা হলো সরবরাহ করে ঢাকাতে। এখানে যে সম্ভাবনা আছে, এখানে যদি এটাকে রপ্তানিমুখী কিছু করা যায়, অর্থাৎ অ্যাগ্রোবেজের যদি কোনো ইপিজেড করা যায়, এই নিয়ে এর আগে আলোচনা হয়েছে। পাশাপাশি এই আসনটি মহানগরের সঙ্গে থাকায় এই সর্বশেষ জাতীয় সংসদ সদস্য ছিলেন, এইদিকে পবাতে ছিলেন, পবা বোয়ালিয়া নিয়ে ছিলেন মিজানুর রহমান, আর ওই পারে ছিলেন বাগমারা মোহনপুর নিয়ে আবু হেনা সাহেব। এই জন্য এটা আমাদের বিএনপির একটা অধিষ্ঠিত এলাকা, এবং সেই সময় 2008 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে প্রথম আমাদের অ্যাডভোকেট কবির হোসেন সাহেব নির্বাচন করেছেন,
তারপরে 2018 সালে আমি নির্বাচন করেছি, 8 সালে জামাত ইসলাম ছিল, তবে 18 সালে আমরা জোটের মধ্যে ছিলাম। এখন আমরা আমাদের মতো কাজ করছি। বিশেষ করে 2013 সালে জাতীয় রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আমি অংশগ্রহণ করার জন্য আমি গেছিলাম। সেইখানে আমাকে তখনই ঠিক করে দেওয়া হয়েছিল যে পবা মোহনপুর এই আসনটিতে আমি যেন দেখাশোনা করি, ও তখন থেকে দেখাশোনা করছি এবং জনগণের কাছে যাচ্ছি, জনগণের কাছে ব্যাপক সাড়া আছে। এবারও আমাকে প্রাথমিকভাবে সাড়া পাচ্ছেন এবং আপনার আসন সম্পর্কে আসলে বেশ তথ্য জানা গেল। আপনি এই মুহূর্তে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা রাজনীতিবিদদের সঙ্গে তো আলোচনা করি, সেই সাথে আমরা তরুণ প্রজন্মরা কি ভাবছেন, অর্থাৎ লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো পা রাখছেন ভোটের ময়দানে। তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জার। এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা প্রত্যাশার কথা। আমাদের দেশে 1947, 52, 71 এবং 24-এর পর নানাবিধ বিষয় ঘটে গেছে, কিন্তু এইখান থেকে আমরা শিক্ষা নিচ্ছি না। 2026 সালে হয়তো একজন নাগরিক হিসাবে শুধু আমার নয়, গোটা বাংলাদেশের নাগরিকদের শিক্ষা নেওয়ার সবচেয়ে বড় একটা সুযোগ এবং বাংলাদেশকে নতুন করে গড়ারও একটা সুযোগ। এই সংসদ আসলে নানাবিধ সময় সেই ব্রিটিশ আমল থেকে ব্রিটিশদের সেই ধারাতেই চলে আসছে। আমার মতে আমাদের সংসদের ধারাকে পরিবর্তন করা প্রয়োজন। এমন একটা নেতৃত্ব আশা করছি যারা এই বছর ইলেক্টেড হওয়ার পর পরবর্তীতে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ভোটাধিকারটা থাকবে, বেসিক যে অধিকারটা এটা, এবং আরও যেসব মৌলিক অধিকার সমূহ আছে সব কিছু ঠিকঠাকভাবে চলবে। নেতৃত্বটা আমি সবসময় চাই যে একজন যোগ্য মানুষ আমার নেতা হিসেবে আমি দেখতে চাই। সে মানে তরুণ কিংবা সে প্রবীণ, এটা আমার দেখার বিষয় না। আমার কাছে তার যোগ্যতাটাই আমার কাছে মূল প্রশ্ন। 24-এর আন্দোলনে কিন্তু একটা ভাইটাল রোল প্লে করেছে একটা আমাদের মানে ছাত্র জনতা আর কি, মানে আমি যদি স্পেসিফিকভাবে বলি ছাত্ররা। তো এখান থেকে কিন্তু নতুন নেতৃত্ব কিন্তু তৈরি হচ্ছে। এই নেতৃত্বকেও আমি আসলে ভরসা রাখতে চাই। বাংলাদেশে যারা প্রবীণ নেতৃবৃন্দ ছিল, ত্যাগী নেতৃবৃন্দ ছিল, তারা, আমি পার্সোনালি চাই যে তারা ক্ষমতায় আসুক, কারণ তারা অভিজ্ঞভাবে দেশটাকে হ্যান্ডেল করতে পারবে, সামলাতে পারবে প্রশাসনকে। আমরা তো আসলে অনেক নেতৃত্ব দেখে আসছি, যারা খুব অভিজ্ঞ ছিল তাদের নেতৃত্ব দেখে আসছি, বাট আমরা নতুন কাউকে এখন পর্যন্ত পাইনি। তো নতুনদের মধ্যে এখন অনেকে আসছে, প্লাস এখন যদি নতুন এবং পুরাতন এই দুটার কম্বাইন্ডে যদি কিছু একটা হয়, আমার মনে হয় যে জিনিসটা একটু ভালো হবে। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। আমি আছি বড়কুটি পদ্মাপাড়ে। আপনাকে জানিয়ে রাখছি রেদওয়ান, যে রাজশাহীর প্রার্থীরা কিন্তু দিন রাত একাকার করে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমাদের সাথে বেশ কিছু তরুণ এবং সিনিয়র সিটিজেন আছেন, তাদের সাথে আমরা কথা বলবো। কেমন প্রার্থী দেখতে চান আগামী নির্বাচনে? ধন্যবাদ। আমার ধারণা যে এবার যে নির্বাচনটা হবে বাংলাদেশ সৃষ্টির পরে সব থেকে ভালো নির্বাচন হতে যাচ্ছে। তো যোগ্যতা তো নিশ্চয়ই থাকতে হবে, একজন মেম্বার অফ পার্লামেন্ট যিনি হবেন তার যোগ্যতা যথেষ্ট থাকতে হবে। বিশেষ করে তাকে আইন জানতে হবে খুব ভালোভাবে। ধন্যবাদ। আইনের বিষয়টি বলবেন কেমন নির্বাচন দেখতে চান? আমি চাই নিরপেক্ষ এবং প্রত্যেকেই যেন ভোটটা দিতে পারে। মূল কথা হচ্ছে যে ৭১-এর চেতনা নিয়ে যে সমস্ত প্রার্থী দাঁড়াবে এবং শিল্প সংস্কৃতিকে অগ্রাধিকার দিবে এবং রাজশাহী, বিশেষ করে রাজশাহী মানুষ আমরা। ধন্যবাদ। কথা শুনছিলাম, একটু বলবেন যে এবার কেমন প্রার্থীকে প্রাধান্য দিচ্ছেন আপনারা? আসলে আমরা বাংলাদেশ সৃষ্টির পর থেকেই দেখেছি যে আমাদের পলিটিক্সটা খুবই বেশি দুর্নীতিগ্রস্ত। আমরা দেখেছি আমাদের নেতা যারা আছে বা যারা রাজনীতি করে তারা অনেক বেশি পদ পদবি আর ক্ষমতার প্রতি ফ্যাসিনেটেড। আমরা চাইবো এবার যারা নির্বাচিত হয়ে আসবে অন্তত তাদের জন্য যেন জনগণের চাহিদাগুলো বেশি। ধন্যবাদ। কেমন প্রার্থীকে এবার গুরুত্ব দিচ্ছেন আপনারা? সৎযোগ্য এবং সৎযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব করছি, প্রার্থীকে আমি সাপোর্ট দিচ্ছি এই কারণে যে ইতিপূর্বে যারা হয়েছে তাদের বিভিন্ন রকম ল্যাকিং আছে। এই ল্যাকিং এর ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আগামীতে কেমন সংসদ দেখতে চান? আমি সংসদ দেখতে চাই যে সংসদে যুবকরা সঠিকভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে এবং এমন নেতৃত্ব আসবে যারা পরিবেশ এবং এখানকার প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করবে। আপনারা কেমন সংসদ দেখতে চান? আমি সংসদ দেখতে বাংলাদেশপন্থী এবং বাংলাদেশকে ধারণ করে এরকম একটা সংসদ দেখতে চাই। ধন্যবাদ। আমাদের কাছে আরো কিছু তরুণ প্রজন্মের আছেন, একটু বলবেন যে কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান? এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে, সঙ্গেই থাকবেন।